বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে এবং আমি জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। বলছিলাম চমৎকার দুজন মানুষকে নিয়ে ফিরে আসার কথা। উনি আমাদের চারপাশেতে এখন সম্ভাবনাময় প্রচুর কাজ আমরা দেখছি, আয়োজন আমরা দেখছি, যেগুলো সত্যিকার অর্থেই আমাদের সমাজের যে দায়বদ্ধতা, আমাদের মানবিক যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাকে চোখে আঙুল দিয়ে আসলে দেখিয়ে দেবার মতো, এবং তার পাশাপাশি কিন্তু উৎসাহ প্রদান করে এমন একদম প্রচুর আয়োজন হচ্ছে। এমন একটি আয়োজনের খোঁজ আপনাদের জানাবো। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি আর্ট ফেস্টিভ্যাল শুরু হয়েছে। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক থিয়েটারের ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি আর্ট ফেস্টিভ্যাল শুরু হয়েছে। আইআইডির তত্ত্বাবধানে সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য সহ আরও নানান শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে। এছাড়া থিয়েটার পারফরমেন্স, প্যানেল আলোচনা, ফিল্ম প্রদর্শনী ও মেলারও আয়োজন করা হয়েছে। এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন চমৎকার মানুষ আছেন। আমি আমার ডান দিক থেকে পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন ভাস্কর ভট্টাচার্য, যিনি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। একই সাথে তার পাশে আছেন সাইদ আহমেদ, প্রধান নির্বাহী আইআইডি। শুভ সকাল দুজনকে এবং স্বাগত সকালের বাংলাদেশে। ধন্যবাদ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আয়োজন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমাদের দুদিনের তো বিশাল কর্মযজ্ঞ। জি, তো আয়োজনটা নিয়ে যদি মানে প্রথমেই জানতে চাই যে কতদিন হচ্ছে এই বিষয়টাই প্রথম প্রশ্ন হচ্ছে কেন এমন একটা হ্যাঁ, আমরা যদি একরকম বিবেচনা করি বা বিশ্লেষণ করি, খুব সময় উপযোগী একটি আয়োজন, তবু আপনাদের আয়োজকের প্রেক্ষাপট থেকে কেন এমন আয়োজন? সাইদ ভাই। এটা দুদিনের কর্মশালা এবং আমি বলবো কর্মযজ্ঞ, কিন্তু এটার পিছনে আসলে বেশ 10 বছরের একটা কর্মযজ্ঞ আছে। ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকা থিয়েটার, পরবর্তীতে আইআইডি এটাতে যোগদান করে। উদ্দেশ্যটা ছিল, আমরা দেখি যে আমাদের দেশে যারা প্রতিবন্ধী আছেন তাদেরকে আমরা আসলে সাধারণত দেখি না, আমরা রাস্তায় দেখি না, পথে দেখি না, কারণ তাদের জন্য কোনো সেরকম সুযোগ নেই। আমরা তাদেরকে ঘরে বন্দি করে রাখি, কিন্তু তাদের প্রতিভাটা কিন্তু প্রতিবন্ধকতা দিয়ে আটকানো থাকে না। তো আমরা যখন দেখলাম যে তারা অসাধারণ গান গাচ্ছেন, তারা অসাধারণ অভিনয় করছেন, তো আমরা এই উৎসবটাতে দেখাতে চেয়েছি যে প্রতিবন্ধী আসলে করুণা করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখুন তাদের অসামান্য কীর্তি, তাদের অসাধারণ পারফরমেন্স। তো এইটাই তুলে ধরা, এবং সেটার মাধ্যম দিয়ে আমরা যেটাকে বলি যে তারা আসলে প্রতিবন্ধী, কিন্তু তাদের শারীরিক প্রতিবন্ধকতার বাইরে তাদের একটা সামাজিক প্রতিবন্ধকতা আছে। আপনি যদি সিঁড়িটার জায়গায় র্যাম্প করে দেন, তাহলে কিন্তু আপনি আমার প্রতিবন্ধকতা সরিয়ে নিলেন। তো সেই জায়গাতে দৃষ্টি দেওয়ার জন্য আমাদের এই শিল্পোৎসব। আর আরেকটা জিনিস যেটা বলি, আপনি দেখবেন আমরা সবসময় বলছি যে মানুষ যখন তার ভাব প্রকাশ করে, ইভেন যিনি সাধারণ মানুষ তিনিও কিন্তু ভাব প্রকাশের জন্য আমরা কবিতার আশ্রয় নিই, শিল্পের আশ্রয় নিই, কারণ শিল্প হচ্ছে ভাব প্রকাশের আমাদের সবচেয়ে চূড়ান্ত মাধ্যম। একদম। এই প্রতিবন্ধী ব্যক্তিদের বক্তব্য সমাজের কাছে তুলে ধরার জন্য শিল্পের চেয়ে তার বড় মাধ্যম নেই সেক্ষেত্রে। সে কারণে আমরা এই শিল্পের মাধ্যমেই তাদের অন্তর্ভুক্তির বিষয়টা তুলে ধরছি। প্রথমে প্রশংসা করতে চাই, কি চমৎকার ভাবনা, কি চমৎকার ভাবে ভেবেছেন আপনারা। এই ভাবনার সাথে কারা সম্পৃক্ত ছিলেন এটা নিয়ে শুনবো, তবে তার আগে একটু ভাস্কর ভট্টাচার্যের কাছে যেতে চাই। তথ্য প্রযুক্তিবিদ, এবং এর পাশেও নিশ্চয়ই যে একটা গুণের কথা আছে, যে কথাটা হয়তো আমরা এইবার একটা জানাবার ভিন্ন রকম প্ল্যাটফর্ম পেলাম। একটু আয়োজনটা নিয়ে আপনার অভিব্যক্তিটা জানতে চাই। আমি এই জায়গাতে যে কাজটা করছি সেটা হচ্ছে আসলে আর্ট এবং ডিসেবিলিটি, এটার 3টা পার্সপেক্টিভ নিয়ে কাজ করছি। সেটা হচ্ছে আসলে অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ প্রতিবন্ধী নাগরিকদেরকে আর্ট এবং কালচারের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে কিনা। যেমন ঢাকা থিয়েটারের মতো জায়গায় তারা কিন্তু এই কাজের সাথে যুক্ত। দ্যাট মিনস মেইন স্ট্রিমিংয়ে কিন্তু তারা প্রতিবন্ধী নাগরিকরা কিন্তু পারফর্মাররা কিন্তু অ্যাকসেপ্টেন্সটা তাদের গড়ে উঠেছে এই ইনিশিয়েটিভের মাধ্যমে। ধন্যবাদ আইআইডি, ব্রিটিশ কাউন্সিলকে চমৎকার একটা আইডিয়াকে তারা সাপোর্ট করার জন্য। দ্বিতীয়টা যেটা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটির জায়গায় কিন্তু আমাদের 2 রকমের অ্যাক্সেসিবিলিটি। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাক্সেসিবিলিটি, যে আমরা আর্ট, কালচার, মিডিয়া নিয়ে যে জায়গায় কাজগুলো করি সেখানে প্রতিবন্ধী নাগরিকরা যেতে পারে কিনা। যেমন আপনার শিল্পকলাতে কতটুকু অ্যাক্সেসিবিলিটি আছে। যেমন আমি যদি বলি যে আমি শিল্পকলাতে একটা নাটক দেখব, সেই নাটকটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি অঙ্গভঙ্গি বুঝতে পাচ্ছেন, সাইলেন্টে কিছু হলে সেটা আপনি বুঝতে পাচ্ছেন, কিন্তু আমি যখন দেখতে পাচ্ছি না, আমার জন্য এনাফ অডিও ডেসক্রিপশন আছে কিনা। অর্থাৎ নাটকে কি হচ্ছে, আমাকে কোনো একটা
অডিও ডিসক্রিপশনের মাধ্যমে আমাকে ব্রিফ করা হবে। আপনি দেখছেন এ অডিও ডেসক্রিপ্টেড মুভি আছে, আপনি চাইলেই কিন্তু দেখে নিতে পারেন। তো দ্বিতীয় যে অ্যাক্সেসিবিলিটি সেটা হচ্ছে যে ইনফরমেশনাল অ্যাক্সেসিবিলিটি, যেটা ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাক্সেসিবিলিটি এবং ইনফরমেশনাল অ্যাক্সেসিবিলিটি। এবং হচ্ছে যে আমি অ্যাজ এ পারফর্মার আমার কতটুকু অ্যাক্সেসিবিলিটি আছে, যে আমার সহকর্মীরা যারা পারফর্ম করছে আমার সাথে তারা কি কতটুকু অ্যাক্সেসিবিলিটি এনশিওর করতে পারছে। আর ব্যাপারটা হচ্ছে যে আমি যখন একজন প্রতিবন্ধী নাগরিক হিসেবে আমি এই আপনার একটা আর্ট কালচার মিডিয়াতে যুক্ত হতে চাই বা আমি উপভোগ করতে চাই, সেটা আমার জন্য কতটুকু উপযোগী হচ্ছে। যেমন ধরেন আপনি ধরেন একটা পারফরমেন্স যদি সেখানে ইশারাভাষী মানুষরা কিভাবে যুক্ত হবে, কিভাবে আমরা যারা দেখতে পাচ্ছি না আমরা কিভাবে এটা উপভোগ করব, এই বিষয়গুলোতে কাজ করছি। আর তৃতীয় যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ব্যাপারে। তো আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করি অনেক দিন যাবৎ, এই বিষয়গুলো নিয়ে কাজ করতাম, কিন্তু একসময় তো এগুলোতে আসলে আমরা প্রতিবন্ধী নাগরিকরা যুক্ত হবে এটা কিন্তু আমরা দেখতাম না। আমাদের দেশে অনেক প্রতিবন্ধী শিল্পী আছে, জানেন, বিখ্যাত মানুষ আছে। আমাদের 21 পদকপ্রাপ্ত শিল্পী ছিল, নজরুল শিল্পী ছিলেন। সো এরকম অনেকেই আছেন, তারা খুব ভালো পারফর্ম করেন এবং আমরা এটাকে এখন একটা ইনস্টিটিউশনালাইজেশন করা হয়েছে এই ইনিশিয়েটিভের মাধ্যমে। আমি যেটা বলতে চাই যে আসলে কালকেও আমি বলছিলাম আমাদের দেশের যেটা সমস্যা সেটা হচ্ছে যে ধরেন কোনো একটা প্রজেক্ট হলো, প্রজেক্ট শেষ হয়ে গেল, কিন্তু আমি সেখানে ঢাকা থিয়েটার এবং অন্যান্যদেরকে বলছিলাম যে এটা যাতে একটা মুভমেন্টে পরিণত হয়, একটা ধারাবাহিকতা থাকে এবং মেইন স্ট্রিমিং যারা পারফর্মার আর্ট মিডিয়া কালচার নিয়ে কাজ করছে তারা যাতে প্রতিবন্ধী নাগরিকদেরকে সেগ্রিগেটেড না করে অন্তর্ভুক্তিমূলক করে, অর্থাৎ তারা এই বাই ডিফল্ট এখানে চলে আসবে। কেউ কোনো দেখেন আমাদের অমিতাভ রেজা ভাই, ই হ্যাভ ডিসেবিলিটি, উনি কিন্তু বিখ্যাত, ওনাকে কিন্তু ডিসেবিলিটির জন্য কেউ চিনে না, ওনার কাজের জন্য চিনে। সো আমি মনে করি যে আমাদের প্রতিবন্ধী মানুষদের যারা পারফর্ম করবে তাদের কাজের জন্য মানুষ তাদেরকে মনে রাখবে, তাদের ডিসেবিলিটির জন্য মনে রাখবে। আদর্শ আছে, যেমন আমরা বলি জাতির জনকের আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, যে আমাদের জাতির পিতার আদর্শ। দেখেন আমাদের যারা জাতির পিতার আদর্শ নিয়ে গল্প করে কথা বলে তারা যদি সত্যিকারের একটু প্রতিবন্ধী বান্ধব হতো তাহলে আমাদের দেশে কিন্তু প্রতিবন্ধী নাগরিকদের কোনো অসুবিধা থাকতো না। অর্থাৎ তারা বঙ্গবন্ধুর যে আদর্শের যারা কথা বলে তারা কিন্তু প্রতিবন্ধী নাগরিকদের তারা আসলে আদর্শটা বুঝেই না। ভাস্কর, এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই। একটা বাস্তবতা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, বিগত যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি প্রতিবন্ধী বান্ধব আমি তো সেটা আইন এবং অবশ্যই আমাদের যেটা আইন পলিসি সবই, আমি কি বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের চমৎকার একটা আইন দিয়েছেন। উনি কিন্তু 2009 সাল ইলেকশনের আগে কিন্তু ম্যানিফেস্টোতে রেখেছেন যে একটা অধিকার ভিত্তিক আইন দিবেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন। এই আইনটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান রাইটস ল। এই আইনে যদি 10% বাস্তবায়িত হতো বাংলাদেশে তাহলে আমরা কিন্তু আনন্দের সাথে বাস করতাম। আচ্ছা সাইদে, এখান থেকে আপনার কাছে জানতে চাই যে বিষয়টা কিন্তু আসলে আইনে আছে কিন্তু আসলে চর্চায় নেই। এই যে পুরো প্রতিবন্ধকতা, এই চর্চা না হওয়ার, এইটা আসলে কোথায়? এটা কি সামাজিক প্রতিবন্ধকতা? আমি এই জায়গাটাতে শুরু করি একটা উদাহরণ দিয়ে। মোহাম্মদপুরে রাস্তাগুলোতে এক ধরনের টেকটাইল পাভমেন্ট বলে, অর্থাৎ যারা প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তারা যেন বুঝতে পারেন যে রাস্তাটা আমি কোন দিকে যাচ্ছি এবং কোথায় থামবো, যেটাকে বলে ব্রেইল ব্লক। হ্যাঁ, তো এই জায়গাটাতে যখন আমি যাচ্ছি তখন আপনি মাঝখানে কতগুলো জায়গা আছে যেখানে দেখানো হচ্ছে ওই টাইলসটা বলছে হচ্ছে আমি সোজা যাব, ওখান থেকে ঠিক ওখানে একটা গেট তৈরি করে দেওয়া হয়েছে। বাট সেই যে গেটটা তৈরি করা হয়েছে সেখানে কিন্তু আবার ওটা যে থামতে হবে সেটা নাই, কারণ করা হয়েছিল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ফুটপাথ, পরবর্তীতে আবার হয়তো আরেকটা কোনো একটা সিদ্ধান্ত নিয়ে সেখানে আবার একটা গেট বানানো হয়েছে, বাট ওখানে যে টাইলসটা বদলাতে হবে সেই জিনিসটা না। ওটা আমরা ছবি তুলে দিয়েছি। কথা বলেন, আপনারা খুঁজে বার করার চেষ্টা করেছিলেন সিদ্ধান্ত কারা নেন, হঠাৎ করে এই পরিবর্তনটা কারা আনেন, এই মানসিক প্রতিবন্ধকতায় কারা আসলে ভোগেন? এটার আসলে হয় কি, 3টা জায়গাতে আমরা দেখেছি প্রতিবন্ধকতাটা আমাদের আছে। খুব স্বাভাবিকভাবে এটা হয় কি রাষ্ট্র থেকে, সমাজ থেকে, পরিবারে আসে। আমরা কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তি শুরু করেন কিন্তু আসলে এটা পরিবারে তিনি ফেস করেন, তাই না? লড়াইটা পরিবার থেকে শুরু হয়, কারণ তিনি ফেস করেন পরিবার, কিন্তু পরিবার বলে যেটা যে সে তো এটা করে কারণ সমাজের চাপে, সমাজ কি বলবে, সমাজ তো ঠিক হচ্ছে না কারণ আমার আইনি কাঠামো বা বাস্তবায়ন হচ্ছে না। বাট যেহেতু ওখানে বঙ্গবন্ধুর কথা উঠলো, আমাদের 73-এর প্রথম সংসদে বঙ্গবন্ধু যখন বক্তৃতা দেন তার প্রথম একটা তিনি বলেছিলেন যে সামাজিক ন্যায্যতা ছাড়া আমার মুক্তির কোনো উপায়। বারবার বলা হচ্ছিল সামাজিক বনায়নের অংশ হিসাবে গাছ কাটা হচ্ছে, শব্দগুলো খেয়াল করেন, বনায়নের অংশ হিসাবে গাছ কাটা হচ্ছে। এবং সেখানে আবার জোরে দেওয়া হয়েছে যে না, তাদের যে একটা কি বলে এটাকে চাহিদা আছে যে কর তৈরি করতে হবে, রাজস্ব আয়। এটাই আপনাকে বোঝাচ্ছে। তাহলে আমাদের
এখানেও একই ঘটনা ঘটে যে কিছু প্রকল্প নেওয়া হবে, যে প্রকল্পটার উদ্দেশ্য হচ্ছে ঠিক আছে, তখন বলা হয়েছে যে আমি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বা শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটা ব্যবস্থা নিব, আবার ওখানে গিয়ে আরেকটা, ঠিক রাস্তায় যেভাবে একটা প্রকল্পে রাস্তা করা হয়, পরের প্রকল্প কোনো রকম সমন্বয়হীনতা আছে, এটা আমরা একটা দেখি। দ্বিতীয়ত হচ্ছে সচেতনতার অভাব, এটা খুব চূড়ান্তভাবে আছে। সচেতনতার অভাবটা দু রকমের, একটা হচ্ছে তাদের জন্য করা প্রয়োজন, জবাবদিহিতার জায়গা, দায়বদ্ধতার জায়গা সেটা, আর আরেকটা হচ্ছে আমরা মনে করি যে তারা আসলে পারে না। এই যে একটা, এটা আমরা বললাম যেটা হচ্ছে যে আমাদের সমাজের প্রতিবন্ধকতা, সমাজের দৃষ্টিহীনতা, সমাজের নির্বুদ্ধিতা, আমরা বুঝতে পারি না, আবার প্রশাসন অংশ বুঝতে পারে না। আমাদের এই অনুষ্ঠানটাতে আমরা ওটাই দেখাতে চেয়েছি। আপনি যখন চিত্রকল্পগুলো দেখবেন, আপনি যখন এই নাটকগুলোতে এদের পারফরমেন্স দেখবেন, আপনার একবারের জন্য মনে হবে না যে এই মানুষগুলো আমার আপনার মতো, তাই না? শুধু তাই না, একদম। আমাদের যে 3টা প্যানেল ডিসকাশন, ভাস্কর দা প্যানেল ডিসকাশন তিনি পরিচালনা করেন। আপনি জানেন এখন আজকের যে প্রোগ্রামে তিনি এসেছেন, তার সাথে কেউ আসেন না, তিনি বাসা থেকে একা নিজে উবার করে চলে আসেন। এর আগেও তিনি আমাদের অতিথি হয়ে এসেছেন, তখন আমরা এমনটাই দেখেছি। এবং পুরো প্যানেলটাতে তিনি এত চমৎকারভাবে পরিচালনা করছেন যে কেউ বুঝতে পারেননি। মাঝখানে একজন তিনি হাত তুলছিলেন, তাকে মনে স্মরণ করে দিতে হয়েছে যে ভাস্করদা কিন্তু দেখছেন, আপনি একটু নামটা বলেন। তো তাদের যে পারফরমেন্স, এই জিনিসটা আমরা দেখি না, আমরা যেহেতু জানি না, সে কারণে গিয়েও আমাদের তাদের জন্য আমরা প্রতিবন্ধকতা তৈরি করে তাদেরকে আমরা দূরে রাখি। আর সর্বশেষ যেটা আমি বলবো সেটা হলো যে আমাদের অনেক সময় প্রায়োরিটি তৈরি করি, তাই না? যে আমাদের যখন স্বল্পতা থাকে, আমাদের টাকার অর্থ কম থাকে, তখন আমরা প্রায়োরিটি চেষ্টা করি কখন কোনটাতে প্রায়োরিটি দিব। খুবই আনফর্চুনেট, আমি বলবো যে রাজনৈতিক মহল থেকে, যদি আপনি জানেন যে প্রধানমন্ত্রী তনয়া, তার কিন্তু একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল এটা কাজ করবার জন্য, থাকা সত্ত্বেও আমরা অনেক সময় দেখেছি, আমরা এর আগে যখন একবার এই সরকারের প্রথম টার্মে তার 5 বছরের বাজেট অ্যানালাইসিস করে আমরা একবার দেখছিলাম, যেমন শিক্ষা বাজেটে প্রতিবন্ধীদের জন্য মাত্র একবার দেখছিলাম, যেমন শিক্ষা বাজেটে প্রতিবন্ধীদের জন্য মাত্র 1%ও নাই। হ্যাঁ, সো এটা বোঝা যায় যে সবসময় সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সর্বোচ্চ মহলের এটা কিন্তু পরবর্তী স্টেজে গিয়ে সেটা কিন্তু আর প্রতিফলন হয় না। আসলে আমার যে বিষয়টাতে এটা মনে হচ্ছে যে আমরা কিন্তু যেটা বলছিলাম যে আইনি কাঠামোতে কিন্তু সেটা আছে, কিন্তু প্রায়োগিক ব্যবহার এই কারণে বিকজ সামাজিক যে মানে অ্যাকসেপ্টেন্স বা সমাজে যে গ্রহণযোগ্যতা, সেখানে আসলে অভাব। তো এইটা আসলে একটা সামাজিক আন্দোলন হওয়া উচিত, যেখানে রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা সর্বোচ্চ সহযোগিতা। এখানে আমার পুরো আলোচনায় সাইদ ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম এবং ভাস্করদা যেটা আসলে বলবার চেষ্টা করলেন, আমার কাছে যেটা একদম স্পষ্টত মনে হচ্ছে এবং যেটা আমার নিজের আত্ম উপলব্ধিও, আমরা একটু দর্শকদের মনে করে দিতেছি, আমার ঠিক ডান দিকে যে মানুষটি বসে আছেন, আপনার আমার বেঁধে দেওয়া শিরোনাম মতে তিনি আসলে দৃষ্টি প্রতিবন্ধী, তিনি দেখতে পান না। কিন্তু আজ তিনি সকালটাই আমাকে ভরকে দিয়েছেন, আমাকে যখন বললেন আমি কেমন আছি, আমার সাথে শেষবার কবে তার দেখা হয়েছে তা তিনি মনে করিয়ে দিলেন। এটা আমার জন্য একটা বিশাল ধাক্কা ছিল, কারণ আমরা চোখে দেখা মানুষরা অনেক কিছু আসলে আমাদের নাকের জন্য বা আমাদের অহংকার বা অহমিকার জন্য দেখতে পাই না। আমার আপনার চেয়ে অনেক ভালো দেখতে পাওয়া ভাস্কর ভট্টাচার্য আমাদের সাথে আছেন, যদি আমি তাকে দৃষ্টি প্রতিবন্ধী বলি। তাই আমরা একটু আলোচনায় যেতে চাই, যে প্রসঙ্গটা আসলে উনি আমরা ছিলাম, আমরা যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আসলে যে সামাজিক মানে পরিবর্তন, এইটা আসলে কিভাবে আনা সম্ভব এবং সেটা পারিবারিক ইউনিট থেকে কিভাবে শুরু করা যায়।
এটা কি আমাকে বলছেন তো? জি জি, আসলে দেখেন পরিবর্তন যে একেবারে আসছে না তাও না। এই যে আপনারা আমাদেরকে ডেকে আনছেন এটাও কিন্তু একটা পরিবর্তন। একসময় কিন্তু মিডিয়া আমাদেরকে ডাকতো না। আমরা আসলে এই যে আপনার যে ডিসেবিলিটি আর্টস নিয়ে সাইদ বেরা কাজ করছেন এটা কিন্তু একটা পরিবর্তন। জি পরিবর্তন হচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু অনেক আইন করেছে, নীতিমালা করেছে, কিছু কাজও করেছে। যেমন ধরেন আমাদের অনেক ছেলে মেয়ে এখন, আপনি অবাক হবেন, দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা সাধারণ শিক্ষাদিত্বের পড়াচ্ছেন ক্লাসরুমে, এবং সেখানে তারা ব্যবহার করছেন মাল্টিমিডিয়া টকিং বুক এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম। অর্থাৎ যে ছেলে যে শিশুরা দেখতে পাচ্ছে তার শিক্ষক কিন্তু দেখতে পাচ্ছে না, সে শিক্ষক শুনে শুনে মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্ক্রিনে বাচ্চারা দেখতে পাচ্ছে, আর শিক্ষক কিন্তু শুনে শুনে তাদের পড়াচ্ছে এবং কোনো অসুবিধা হচ্ছে না। আমি খুব সাকসেসফুলি দেখলাম কয়েকজন খুবই ভালো শিক্ষক তারা কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী বাট সাধারণ শিক্ষার্থীদের পড়াচ্ছে। এটা কিন্তু টেকনোলজির কারণে হয়েছে। এবং দেখেন আমরা স্মার্ট বাংলাদেশ, আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সব 41 সালে যে ভিশন আমাদেরকে দিয়েছেন, আমি একটা কথা বলতে চাই, আমি যদিও গভর্নমেন্টে কাজ করি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি অসৎ কথা বলবো না। সেটা ডিজিটাল বাংলাদেশ কিন্তু পুরোপুরিভাবে প্রতিবন্ধী নাগরিক বান্ধব হয় নাই, সেটা আমরা করতে পারি না। কারণ ডিজিটাল বাংলাদেশ যখন এসেছে, কারণ হচ্ছে যখন ডিজিটাল বাংলাদেশ যখন এই কথাটা বলা হচ্ছিল 2009-এর দিকে, তখন কিন্তু মানুষ বুঝতেই পারতো না যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা কিছু টেকনোলজি ব্যবহার করবে বা অন্য প্রতিবন্ধীরা টেকনোলজি ব্যবহার করবে। আমার মনে আছে আমি যখন প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকতাম ল্যাপটপ নিয়ে, আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হতো যে ভাই আপনি চোখে দেখেন না, ল্যাপটপ নিয়ে আসেন কেন? আমার এমনও মনে আছে আমি ল্যাপটপ খুলে ইন্টারভিউ দিয়ে দেখাইতে হয়েছে যে কীভাবে আমি ল্যাপটপ ইউজ করি। তো তখন আসলে মানুষ চিন্তাও করে নাই যে এই একটা জনগোষ্ঠী আছে, তাদেরকে অন্তর্ভুক্তি করতে হবে। অজ্ঞতার অভাব আমাদের। এটা অজ্ঞতা না, বেসিক্যালি আসলে এটা আমি বলবো যে আসলে আমরা তো দেখেন এক্সাম্পল না থাকলে কখনো কিন্তু মানুষ জানতে পারে না। বেশি যে ছেলে মেয়েরা তেমন কেউই তো ব্যবহার করতো না টেকনোলজি। তো সেই ক্ষেত্রে আসলে এখন কিন্তু স্মার্ট বাংলাদেশ এটা কিন্তু অ্যাক্সেসেবল করা, ইনক্লুসিভ করার এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। যারা বাস্তবায়ন করবেন তারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা না মানেন সেটা তাদের ব্যর্থতা। এবং আমি মনে করি যে এখানেও একটা মনিটরিং থাকা উচিত প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো দেন কারা এটা বাস্তবায়ন করেন না। যেমন ধরেন আমাদের একটা ব্যাংক আপনি দেখাতে পারবেন না যে ব্যাংকিং সেবা, ডিজিটাল সেবা দৃষ্টি প্রতিবন্ধীরা ব্যবহার করতে পারে। এটা খুবই লজ্জার। বাংলাদেশ ব্যাংক কিন্তু ইনক্লুসিভ ব্যাংকিং নিয়ে কথা বলছেন। আমাকে একটা কেস ফাইল করতে হয়েছে মানবাধিকার কমিশনে একটা ক্রেডিট কার্ড পাওয়ার জন্য। মানবাধিকার কমিশন একটা বাটিক দিয়েছে যে ওই ব্যাংকে যে 1 সপ্তাহের মধ্যে যাতে আমাকে ক্রেডিট কার্ড দেওয়া হয়, এবং বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যাতে সকল ডিজিটাল যে ব্যারিয়ার সেটাকে রিমুভ করে একটা সার্কুলার দেওয়া হয়। তো এটার কাজ কিছুটা করছি, বাট এখন অগ্রগতি যে অনেক আছে তা বলা যাবে না। তো এইভাবে আমরা বলছি যে ক্যাশলেস সোসাইটির কথা বলছিলেন আপনি বিরোধীতে। ভাই ক্যাশলেস সোসাইটি হলে আমি কিভাবে আপনার ট্রানজ্যাকশন করবো যদি এটা ইনক্লুসিভ না হয়? আপনি দেখেন, আপনি পত্রিকাটা পড়েন হাতে নিয়ে চোখে দেখে, আমি কিন্তু পত্রিকাটা পড়ি আমার স্মার্টফোন দিয়ে। ঠিক আছে, আপনার সাথে আমার কোনো পার্থক্য নাই। আমি কালকে যে মডারেট করছিলাম উনি বলছিলেন আমি কি করছিলাম, আমি কি সবার নাম মনে রাখতে পেরেছি? কারণ আমার সামনে তো কোনো কাগজ নাই। আমি কিন্তু আমার ল্যাপটপটা খুলেই কিন্তু আমি মডারেট করছিলাম, কেউ বুঝতে পারে নাই যে আমি মডারেট করছি। এখানে আপনার সাথে আমার কোনো পার্থক্য নাই। আমি ইমেল করতে পারি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, আমার পেজ আছে যারা লাইক করতে চান আমার নামে। সো সব কিছু কিন্তু আমি করছি। আমি মানে আমরা করছি, আমি মানে আমি না, আমি মানে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা করছি। এই বিষয়টা সামাজিকভাবে যদি মানুষ জানতে পারে, কর্তৃপক্ষ জানতে পারে, যারা ডিসিশন নেয় তারা জানতে পারে, মেম্বার অফ পার্লামেন্টারিয়ানরা জানতে পারে, তাহলে কিন্তু আগামীতে তারা আরো সুন্দর ডিসিশন নিতে পারবে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী কিংবা পুতুলাপা জানলে হবে না, ওনাদের নির্দেশনাগুলো যারা বাস্তবায়ন করবে তারাও জানতে হবে। তাহলে কিন্তু আমরা সামনে ভাস্কর ভট্টাচার্য একটা জায়গায় আপনি তো দায় দিলেন গণমাধ্যমের উপরে, একটু দায় মুক্তির একটা রাস্তা করি। হ্যাঁ, দায় মুক্তি চাচ্ছি না আপনার কাছে, যদিও বাস্তবতা হচ্ছে যমুনা টেলিভিশনের কথা যদি একটু শুধু বলি, আমরা আমাদের শুরু থেকে এই বিষয়টি লক্ষ্য রেখি যেন সমাজের সকল স্তরে সবার কাছে আমরা পৌঁছতে পারি। এবং আমরা গত লম্বা সময়ে যেটা করেছি, আপনার মতোই যারা হয়তো আমাদের লেভেল দেয়া দৃষ্টি প্রতিবন্ধী, যাদের আমরা দৃষ্টি প্রতিবন্ধী বলি, যারা আসলে আপনারা আমাদের চেয়ে ভালো দেখেন বা অন্য কোনো প্রতিবন্ধকতার শিকার যারা জন্মগতভাবে বা যে কোনো কারণে, তাদের সক্ষমতাকে মেলে ধরবার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এবং সকালের বাংলাদেশের এই আয়োজনে অনেকে অতিথি এসেছেন, যেটা আমার যেন প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব থাকে। কারণ আমাদের যে শিল্পকর্ম হয়, আপনি যখন দেখবেন যে একটা সময় ছিল যে আমরা আইনের মাধ্যমেই করেছি, প্র্যাকটিসের মাধ্যমে করেছি যে ধূমপান আমি দেখাবো না, এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো, তাই না? শিল্পেও আমি কিভাবে তাকে রিপ্রেজেন্ট করব, এবং যখন শিল্পটা হচ্ছে সেখানে কি আমি প্রতিবন্ধী ব্যক্তিকে আমি ইনক্লুড করবো একজন প্রতিবন্ধীর নাটক দেখানোর জন্য, নাকি আবার তার জীবন নিয়ে করব, নাকি আবার একটা নর্মাল একটা রোলেও আমি আসলে আবার তাকে নিয়ে আসবো? এটা যেমন একটা রিপ্রেজেন্টেশন কিভাবে হবে সেই জায়গাটা আমাদের কোনো আইনি কাঠামো নেই একটা। দ্বিতীয়ত হচ্ছে
আমাদের অবকাঠামোর যে প্রবেশগম্যতা যেটা, সেখানে অবকাঠামোর জায়গাটাতে কিছু নীতিমালা আছে, কিন্তু সেটা কঠোরভাবে বাস্তবায়ন হয় না। আপনি জানেন যে আমাদের দেশে যখন নীতি হয়, তো নীতির আন্ডারে কিছু বিধি করতে হয়। নীতিমালাটা না মানলে অনেক সময় এটা ঠিক অন্যায় হিসাবে দেখা হয় না, কারণ কেউ খেয়াল করছে না। বাট বিধিতে বলা হয় এটা না করলে এতদিনের শাস্তি, এটা না করলে এটা শাস্তি। আমাদের কিছু জায়গা আমাদের কঠোরভাবে একটু বিধিবদ্ধ করা দরকার, হ্যাঁ, যে আমাদের বাড়িগুলো, আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, আমাদের থিয়েটার আছে, সিনেমা আছে, এগুলোতে যেন তার প্রবেশগম্যতা থাকে। জি। বাজেট সব মন্ত্রণালয়ের বাজেট থাকা উচিত। প্রতিবন্ধী তার যে ইনক্লুসিভনেস, এটা সব মন্ত্রণালয়ের থাকা উচিত, এবং সেখানে অর্থায়ন এবং কোন কোন জায়গাতে অর্থায়নটা দরকার সেটা প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে বসে অর্থায়নের জায়গাটা এই মুহূর্তে নিশ্চিত করাটা আমি মনে করি আরো জরুরি। এই জায়গাগুলোতে আইআইডি আসলে কিভাবে কাজ করছে এই পলিসিগুলোর ব্যাপারে? আমরা আইআইডি বলতে আমরা বলি যে আইআইডি হচ্ছে, আমরা একটা আইআইডি সোসাইটি চাই। আইআইডি সোসাইটি মানে আমরা বলি ইনফর্মড ইনক্লুসিভ ডেমোক্রেটিক সোসাইটি। তো এবং আমরা এই পুরো প্রক্রিয়াটাই আমরা বলি যে জনতার জন্যই জননীতি করতে হবে। তো জননীতিটাকে যদি জনতার জন্য করতে হয়, তো সেটার জন্য আমরা গবেষণা করি। পরবর্তীতে সেই গবেষণাগুলোকে নিয়ে আমরা সবার সাথে একদম জনগণকেও এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের লোকাল পার্টনারদের সাথে ক্যাম্পেইন করি, এবং পরবর্তীতে পলিসি মেকারদেরকে নিয়ে এসে তাদের সাথে বসে আমরা কথা বলি। আমাদের এই যে 3টা পলিসি ফোরাম চলছে এটার সাথে, এইটাতে এলফআই এই আন্দোলনে যুক্ত হয়েছেন সামাজিক ন্যায্যতা ককাস, সংসদীয় একটি ককাস। সেখানে প্রায় 20 জনের মতন সংসদ সদস্য আছেন, তারা খুব অ্যাক্টিভলি রোল প্লে করেন বর্তমান সংসদ সদস্যদের মধ্যেও, এবং তারা নিজেরা এটাকে এবার বলেছেন যে না, তারা এটাকে ওন করছেন। তারা নিজেরা এটা সহ উদ্যোক্তা হিসেবে যোগ দিয়েছেন এই প্যানেল ডিসকাশনগুলোতে। আজকেও 11টার সময় যে প্যানেল ডিসকাশন আছে সেখানেও সংসদ সদস্য থাকবেন, 3:30টাতে যেটা আছে সেখানেও থাকবেন। তো আমরা তাদেরকে এই নীতি নির্ধারকদের এখানে নিয়ে আসছি, এবং আমরা মনে করি যে শুধু তথ্য দিয়ে না, শুধু জ্ঞান দিয়ে না, একটা মানুষ সবচেয়ে ভালো জানে বুঝে হচ্ছে যখন সে অনুপ্রাণিত হয় কোনো কিছু দেখে। আমাদের এবার পলিসি অ্যাডভোকেসিরা, এই কারণে আমরা শিল্পের মাধ্যমে করছি, ঢাকা থিয়েটার এবং ব্রিটিশ কাউন্সিলের সাথে এইটার কাজ করার উদ্দেশ্যটাই হলো আমরা মানুষকে অনুপ্রাণিত করতে চাই। আমরা বলতে চাই না যে আসুন ডিগনিটিটা চান, যে তাকে অ্যাকসেপ্ট করি, তিনি আসলে যেভাবেই আছেন এবং তার আসলে অংশগ্রহণটা সমাজে, এবং তার এই অংশগ্রহণের পূর্ণ অধিকার তার আছে সেটাকে। এবং আসলে আমাদের এই যে যারা পলিসি মেকার আছে তাদেরকে এনে দেখানো, যে দেখেন যে তারা যে কাজগুলো করছে, আপনি যে বললেন যে আপনারা করতে পারতেন না বা আমরা করতে পারতাম না, এবং তাদের এই কাজগুলোকে সামনে নিয়ে আসে, এটাও আসলে খুব দরকার। আমার এটা অজ্ঞতা, আমি জাস্ট জানতে চাচ্ছি আসলে আমাদের এই যে ডিসেবল যারা আছেন তাদের সাথে কোনো সেন্সাস আছে কিনা, জাস্ট তাদের সংখ্যা কিরকম আমাদের সমাজে, কিন্তু সেটা নিয়ে কথা বলবো ঠিক বিরতির পরে। দর্শক, অসাধারণ একটা আলোচনা চলছে। যে দুজন মানুষ আছেন তারা কি বলবো, আজ আমাকে ভিন্নভাবে ভাবাতে অন্তত সহায়তা করছেন। তাদের সাথে আলোচনায় ফিরবো ছোট্ট একটা বিরতির উপরে। সাথে থাকুন, ফিরছি এক্ষুনি। যমুনা এসির বিল্ট-ইন থার্ড ইউভিসি স্টেরিলাইজার জীবাণুর ডিএনএ ও আরএনএ এর বন্ধনকে ধ্বংস করে। যে কথাটা আসলে বিরতিতে যাওয়ার আগে সাইদ ভাই জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কোনো সেন্সাস আছে কিনা, আসলে আনুমানিক একটা সংখ্যা আমরা জানি কিনা, কতজন আছেন আমাদের সমাজে? সর্বশেষ যে জরিপ, সেটার আগ পর্যন্ত আমরা জানতাম আমাদের দেশে প্রায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা মিলিয়ে 6% মতন। বাট এই সর্বশেষ যে জরিপখানা জরিপটা হয়েছে বিবিএস এর, সেখান থেকে এটা 2.3% আমরা পেয়েছি। তার মানে হচ্ছে যে আপনি যখন কোথাও বের হন, কোনো একটা মুভি দেখতে যান, সেখানে যদি 200 লোক থাকেন, অবশ্যই ওখানে 4-5 থাকার কথা প্রতিবন্ধী। 100 জনে 2 জন, তাই না? 100 জন থাকলে থাকার কথা 2.5 জন, কিন্তু সেটা আমরা দেখি না। তবে এটা আমি একটু বলে নিব যে প্রতিবন্ধিতার অনেকগুলো মাত্রা আছে। হ্যাঁ, শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধিতা আছে। তো
ইভেন অনেকের আছে, যেমন ধরেন আমি হয়তো কালার ব্লাইন্ড, হ্যাঁ, তার মানে হচ্ছে কালার ব্লাইন্ড যিনি আসলে ঠিক রং দেখেন না তা না, তিনি একটু ভিন্ন রংটা দেখেন, হ্যাঁ। তো আমাদের যে সেন্সাস, আমরা মনে করি যে সেই সেন্সাসটা এবং পুরোপুরিভাবে আবার সেটাকে রিকগনাইজ করতে পারার টুলটা কিন্তু আমার যে সার্ভে জরিপগুলো ওটাতে নাই। তবুও ধারণা করা হচ্ছে যে এই জরিপটা হলো মোটা দাগে যেটাকে প্রতিবন্ধী বলা হচ্ছে সেখানে 2.3% আর কি। তবে আমরা একটু বেশি ধরে নিচ্ছি যে যেহেতু আমাদের পুরোটা আমরা বুঝতে পারি না, মানে খুব ছোট্ট পরিমাণ মূল জনসংখ্যার অনুপাতে খুব ছোট। ভাস্কর দা, আসবো আপনার কাছে। ছোট্ট জনসংখ্যা চাইলেই কিন্তু আমরা অনেক কিছু করে ফেলতে পারি। হ্যাঁ ভাস্কর দা, কি জানেন বলতে চাইছেন? এটা কিন্তু ছোট না। আমাদের আপনার WHO বলে যে আমাদের 15% জনগোষ্ঠীর ডিসেবিলিটি আছে। আমাদের সরকারের ডেটা কিন্তু বিভিন্ন কথা বলে, যেমন ধরেন আপনার সেন্সাসে বলা হচ্ছে 1.4, এই যে খানা জরিপে যেটা ভাইয়া বললেন সেটা হচ্ছে 2.8, আবার বিবিএস এর কিন্তু 2010 সালের একটা সার্ভে আছে বলছে অলমোস্ট 9.8, তারপরে আবার 2016 সালে হচ্ছে 6.9। অর্থাৎ এখানে কিন্তু ডেটা ডিলিমা আছে, অর্থাৎ সরকার কিন্তু এখনো ঠিক মতো বলতে পারছে না প্রতিবন্ধী নাগরিকদের সংখ্যা কত। আপনার সমাজসেবা মন্ত্রণালয় থেকে একটা ডেটাবেস করা হয়েছে, অলমোস্ট 35 লক্ষের মতো মানুষ ওখানে নিবন্ধিত হয়েছে, তার মানে প্রতিদিন কিন্তু এটা বাড়তেছে। অর্থাৎ আমি কোনোভাবেই এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি না যে 2.8% হচ্ছে বাংলাদেশের প্রতিবন্ধী নাগরিক। কেন পারি না? দেখেন, অস্ট্রেলিয়া হচ্ছে প্রায় 24%, ইউএসএতে 26%, নিউজিল্যান্ডে 18%। তাহলে বাংলাদেশে আমরা এমন কি করলাম যেখানে আমরা 2.8% হলাম? অর্থাৎ আমরা প্রতিবন্ধী নাগরিকদের চিহ্নিতই করতে পারছি না, আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন হয় নাই। এবং যেটা ভালো দিক যে সেটা হচ্ছে যে আমাদের 35 লক্ষ মানুষের ডেটাবেস হয়ে গেছে, এবং সেটা আশা করছি কোটির ঘরে পৌঁছাবে। সরকার যেটা কাজ করছে এবং প্রতিনিয়ত এটা বাড়ছে। ধন্যবাদ। মানে আমি যত বেশি আপনার কথা শুনছি ভাস্কর দা, আমি তত বেশি মুগ্ধ হচ্ছে। এবার একটু মুগ্ধতার অন্যরকম প্রসঙ্গে আসি। এই যে ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি আর্ট যেই চমৎকার একটা আয়োজন আপনারা করলেন, একটু ভাস্কর দা আপনার কাছ থেকে জানতে চাই। একটা সেশন আপনি কন্ডাক্ট করেছেন, এটা তো গেল, এর বাইরে পুরো আয়োজনে অন্য কিছু উপভোগ করবার সুযোগ হয়েছে কিনা, নিজের ব্যক্তিগত ভালো লাগা বা একটু গতকালকার অভিজ্ঞতাটা শুনতে চাই। হ্যাঁ, ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, আমি তো আসলে ওনাদের সাথে অনেকদিন আছে, অনেক আগে থেকেই আমি নাটকগুলো দেখেছি। এখন এখানে নাটক উপভোগের ব্যাপারটা কি, যখন অন্য সময় যখন আমি থিয়েটারে যাই, তখন কিন্তু আমি অনেক কিছু বুঝতে পারি না, কারণ এই থিয়েটারটা আমার উপযোগী না। আবার এখানে যখন আমি আসি, এমনকি ইশারা ভাষায় একজন পারফর্ম করছে, তারপর আমি বুঝতে পারছি এখানে কি হচ্ছে। অর্থাৎ এটা অনেক বেশি ইনক্লুসিভ। অর্থাৎ আমি একজন দর্শক হিসেবে বা শ্রোতা হিসেবে আমি খুব সহজে বুঝতে পারছি এখানে কি হচ্ছে। হ্যাঁ, এইটা একটা ইনক্লুসিভিটির অন্যতম একটা মডেল, এবং আমার খুবই ভালো লাগছে যে, এবং আমরা যেটা বলার চেষ্টা করেছি কালকে, সেটা হচ্ছে যে প্রতিবন্ধী নাগরিকরা নিজেদের মতো করে পারফর্ম করবেন, এখানে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী সবাই মিলে পারফর্ম করবে। আমরা কিন্তু সেটা চাই যে ঢাকা থিয়েটারের মেইন যে আপনার পারফরমেন্স হচ্ছে, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা অভিনেতা হিসেবে কাজ করছে, পারফর্মার হিসেবে কাজ করছে। এই জায়গাতে আমরা পৌঁছাতে না পারলে তাহলে এই কাজের সফলতা আমি দেখতে পাই না। কারণ প্রতিবন্ধী মানুষরাই নিজেরা পারফর্ম করবে, আপনারা গিয়ে দেখবেন, সেটা না। আমরা চাচ্ছি প্রতিবন্ধী নাগরিকরা যেমন নিজেরা পারফর্ম করবেন, সেম টাইম তারা মেইন স্ট্রিমিং পারফরমেন্সে যাবে এবং তাদের এবিলিটি নিয়েই যাবে। আমাকে দয়া করার কিছু নাই তো। আমাকে যে সরকার যে পয়সা দিয়ে রেখেছে, দয়া করে রাখে নাই, কিন্তু আমি যে পরিমাণ সার্ভিস দিই সেটা কিন্তু অন্য অপ্রতিবন্ধী মানুষের চেয়ে কোনোভাবেই কম না। দায়িত্ব নিয়ে বলছি, কেউ চ্যালেঞ্জ করতে পারে। হ্যাঁ, সুতরাং প্রতিবন্ধী মানুষদের দয়া করার কিছু নাই, তারা যোগ্যতার সাথে কাজ করতে পারে, যোগ্যতার সাথে পারফর্ম করতে পারে। বললাম তো, আমাদের অনেক পারফর্মার আছে, তারা ওয়ার্ল্ড ফেমাস। সো এইটা কিন্তু আমরা অলরেডি প্রুভ করেছি। ধন্যবাদ। যোগ্যতার সাথে পারফর্ম করতে পারে। বললাম তো, আমাদের অনেক পারফর্মার আছে, তারা ওয়ার্ল্ড ফেমাস। সো এইটা কিন্তু আমরা অলরেডি প্রুভ করেছি। ধন্যবাদ। আচ্ছা সাইদ ভাই, আপনার কাছে যদি এটা থেকে প্রশ্নটা করি, এই যে যারা এখনই পারফর্মিং আর্টসে আছেন, যারা পেইন্টিংয়ে আছেন, যারা কোনোভাবে স্কাল্পচার করছেন, তাদের কাছে কীভাবে মেইন স্ট্রিমে আসলে নিয়ে আসা যায়, বা মেইন স্ট্রিমে আসলে তাদেরকে কীভাবে অ্যাকসেপ্টেন্সটা তৈরি করা যায়, এটাতে আসলে যদি গণমাধ্যমে যদি কোনো ভূমিকা থাকে, তাহলে আমরা আসলে কী করতে পারি? প্রথমত যা করছেন, আজকে যা করছেন, গতকাল আপনারা যেভাবে এটাকে কভার করেছেন, যা করছেন সেটা করা, এটা হচ্ছে প্রথম। আর আমি গতকালকে থেকে ইন্সপিরেশন নিয়ে দুটো কথা এটা বলি। গতকাল আমাদের ওখানে একটা প্রদর্শনী আছে, ওটাকে আমরা বলছি অদম্য শিল্প প্রদর্শনী। তো অদম্য মানে হচ্ছে ওখানে তাদের তো দমিয়ে রাখা যাচ্ছে না, তো ফলে তারা নিজেরা শুরু করেছি আমরা বিথোভেনের একটা কাহিনী দিয়ে, যে সেই জায়গাটাতে বিথোভেন যখন তিনি শ্রবণ প্রতিবন্ধী হয়ে গেলেন, তিনি চিঠি লিখেছিলেন যে তিনি আত্মহত্যা করার কথা ভাবছিলেন। সেখান থেকে তিনি যখন তার ওই নবম সিম্ফনিটা তিনি রচনা করলেন, এটা যেদিন তিনি প্রদর্শন করলেন, তিনি যখন পারফর্ম করলেন,
সবাই যে উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, তিনি জানেনই না যে এটা মানুষ পছন্দ করেছেন এই ক্যারেক্টার, কিন্তু তিনি তো শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন হয়তো বা, হ্যাঁ। তাই না? ঘুরে তাকানোর পরে তিনি বুঝতে পেরেছেন এবং তিনি নিজে এটা শুনেননি যেহেতু, তো তার মাথার কল্পনার ভিতরে তিনি একটা সুর সৃষ্টি করে আপনার জন্য করলেন, একটা উদাহরণ। হ্যাঁ, তো এই যে অদম্য যে ব্যাপারটা আমার ওখান থেকে শুরু হয়েছে। শেষ যেটা হয়েছে একটা চিত্র প্রদর্শনী আমাদের রাজশাহী থেকে একজন আর্টিস্ট, ও বলছিল যে ওর এখানে আসার পিছনে ওর মা কখনোই তার প্রতি করেন। তিনি বলছিলেন যে একটু আমি যখন গান করি আমার আশেপাশের লোকজন যদি এটা একটু জানতো, একটু পরিবেশটা যদি আমার জন্য সহায় হয়, হ্যাঁ, আমাকে একটু হেল্প করে তাহলে ভালো হয়। তো তাহলে আমার প্রথম ধারণা ছিল হলো পরিবার এবং সমাজকে যদি আমরা একটু জানাতে পারি, বুঝাতে পারি, তাদের দ্বারাও সম্ভব। কিন্তু পরিবার কেন রাখে? একজন মা তো আড়াল করে কেন রাখতে চাই চায়? না, তাই না? সে তো কিন্তু আসলে থেকে প্রোটেক্ট করছে, কারণ সমাজ অন্য বাঁকা চোখে দেখবে। তো সমাজ যেন বাঁকা চোখে না দেখে, সেই তাদের যে সম্ভাবনাটা মিডিয়া সেই সম্ভাবনাটা দেখাতে পারে। এটাই আমরা বলছি যে তাদের পারফরমেন্সগুলো যদি দেখি, তাদের দ্বারা কি সম্ভব সেটা যদি দেখি, তাহলে তো আমাদের দেশে আপনারা দেখেন না, আপনারা যখন একসময় ক্রিকেট দেখিয়েছেন যে ক্রিকেট সম্ভব, এখন হাটে মাঠে ঘাটে সবাই ক্রিকেট খেলতে চায়। আপনি সম্ভাবনাটা দেখালেই তো আমি তখন দেখবেন সবাই কিন্তু ওটাই করতে চাচ্ছে। আপনারা যখন এই সম্ভাবনা দেখাবেন তখন হবে। দ্বিতীয়ত হলো, আপনারা যখন এই ধরনের বিভিন্ন ফোরামে যখন আপনারা টকশোতে করেন বা অনুষ্ঠান রিপোর্ট করেন, সাংবাদিকরাও যদি ওই জায়গাগুলোতে গিয়ে আপনারা যদি একটু তখন এই প্রশ্নগুলো রেজ করেন যে তাহলে এইটাকে প্রবেশগম্যতার জন্য আপনারা কি করছেন, নীতি নির্ধারকরা কি করছেন, তাহলেও কিন্তু এটা খুব ভালো হয়। আপনারা জানেন যে একটা সময় আমরা কিন্তু জেন্ডার প্যারিটিটা আনার আন্দোলন ওভাবেই হয়েছিল, সব কিছুর ভিতরে আমাকে মাথায় রাখতে হবে আমি এটা রাখছি কিনা মাথায় জেন্ডার। একইভাবে আপনাদের সমস্ত কাজের ভিতরে যখন আপনারা এটা ভাববেন, তাহলে কিন্তু এই জিনিসটা একইভাবে সামনের দিকে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সাইদ আহমেদ, এবং একই সাথে ধন্যবাদ ভাস্কর ভট্টাচার্য। আমরা আজ সেই জায়গা থেকেই আসলে কথা বলবার চেষ্টা করছিলাম, সেই দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করছিলাম, এবং নিঃসন্দেহে আমার মতো করে প্রত্যেকটি আমার গণমাধ্যমের সহকর্মী হয়তো এতটাই বাস্তবিকভাবেই ভাবেন, কিছু সময় আমাদেরও কিছু সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয়, এই জন্য আসলে করতে পারি না। তবে হ্যাঁ, একটা বিষয় একটু বলি, আজ সকালটা আমাদের জন্য ব্যতিক্রমভাবে শুরু হয়েছে। আপনি চাইলেও কিন্তু পারেন, আপনার চারপাশের পরিবেশ আপনি একটা তুড়ি মেরে বদলে ফেলতে পারেন, শুধু আপনার মানসিকতার পরিবর্তনটা দরকার। আজকে এখানেই বিদায় নিব, ভালো থাকবেন সবাই। শুভ সকাল। আপনাদের জন্য একটা করতালি দিতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। হিট স্ট্রোকের লক্ষণ: শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া, গরমে অচেতন হয়ে যাওয়া, মাথা ঘোরা, তীব্র মাথা ব্যথা, ঘাম কমে যাওয়া, ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা ও পেশিতে টান অনুভব